গণতান্ত্রিক এই রাষ্ট্রের মানুষ কতটা সচেতন, আর ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিগণ দায়িত্বে বা ক্ষমতায় কতটুকু মহান? জনগণ আর সংসদ সদস্যদের একে অপরের প্রত্যাশা ও ক্ষমতার মাপকাঠিতে উন্নতি ও কল্যাণের পথে কার অবস্থান কোথায়, এমন সব প্রশ্ন আর জবাব নিয়ে চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন জনপ্রতিনিধি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আজকে আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে পেয়েছি হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 1 আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েমকে। জনাব মাহমুদুল হক সায়েম, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু নির্বাচন থেকে শুরু করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি কিনা 7 জানুয়ারি অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে আপনি সে সময়কার রানিং এমপি জুয়েল আরিং, তাকে আপনি, যিনি কিনা নৌকা মনোনীত প্রার্থী ছিলেন, তাকে বেশ বিপুল ব্যবধানেই বলা যায় যে হারিয়েছেন। কি মনে হয় আপনার কাছে, কি এমন ব্যর্থতা ছিল আসলে তার, যার কারণে জনগণ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? কি মনে হয় আপনার কাছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মধ্য দিয়ে সবাইকে পুরনো নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলাদেশের উত্তরের সীমান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। জানেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি অত্যন্ত সুন্দর এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি দলীয় মনোনয়নের সাথে সাথে আমরা যারা ওনার দলের সাথে যুক্ত ছিলাম তাদেরকে নির্বাচন করবার জন্য অনুমতি প্রদান করেছিলেন। ফলশ্রুতিতে আমরা দলের অনেক লোকজন একসাথে হয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি এবং লক্ষাধিক ভোটে আমরা বিজয় লাভ করি। আপনাকে জানিয়ে রাখছি, এর আগে আমি এই হালুয়াঘাট উপজেলা পরিষদের নির্বাচিত দলীয় প্রতীকে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। তখনও আমাদের ভোটের ব্যবধান অনেক বেশি ছিল। দীর্ঘ 5 বছর উপজেলা পরিষদের দায়িত্ব পালন করবার সময় আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকবার জন্য, মানুষের সাথে কাজ করবার জন্য, যার ফলশ্রুতিতে আমাকে সাধারণ মানুষ তাদের নিজের মানুষ মনে করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানুষ হিসেবে তারা আমাকে পছন্দ করেছেন। এবং আমি কারো ব্যর্থতা নিয়ে কথা বলতে রাজি না। আমি বলবো যে আমি মানুষের সাথে মিশেছিলাম, মানুষের সুখ দুঃখের সাথে ছিলাম। সেটার পুরস্কার হিসেবে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি এবং বিজয় লাভ করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের প্রতি দৃষ্টি ছিল যে উনি জনপ্রিয়তার ভিত্তিতে সংসদ সদস্য যাতে নির্বাচিত হন, সেই একটি উপায় উনি খুঁজে দিয়েছিলেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমি কৃতজ্ঞতা জানাই সবসময়। জনাব মাহমুদুল হক সায়েম, আপনি বলছিলেন যে হালুয়াঘাট উপজেলা নির্বাচনে আপনি নির্বাচন করেছেন এবং জয়লাভ করেছেন, জনগণের সেবা করেছেন। যেহেতু একজন জনপ্রতিনিধি আপনি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আপনি সংসদ সদস্য নির্বাচন করবেন বলে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়েন, আমি যদি ভুল না করে থাকি। জনপ্রতিনিধি তো ছিলেনই, তারপরও সংসদ সদস্য হওয়ার চিন্তাভাবনাটা আসলে কিভাবে আসলো, যদি একটু সংক্ষেপে জানতে চাই। সংসদ সদস্য আসলে এমন একটি পদ আমাদের বাংলাদেশে যেখান থেকে কাজ করার অনেক সুযোগ থাকে। আর মানুষ যখন আপনাকে চাইবে যে আপনি উপজেলা পরিষদে যেরকম কাজ করবার সুযোগ পাচ্ছিলাম না, মানুষ বুঝছিল যে আমার কাজ করার উদ্দেশ্য আছে, তখন সংসদ সদস্য হলে একটু বেশি কাজ করার সুযোগ আছে। এই জন্য আমি ভেবেছিলাম যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমতি দিয়েছিলেন। এবং আমরা অংশগ্রহণ করি, আমরা বিপুল ভোটে বিজয়ী হই। আমরা এখন কাজ করার স্বাধীনতা পেয়েছি, কাজ করছি, কাজ করে যাচ্ছি। হালুয়াঘাট, ধোবাউড়া অত্যন্ত পশ্চাৎপদ দুটো উপজেলা। আপনি জানেন যে আমরা ওই ময়মনসিংহের উত্তরে একেবারে সীমানা ঘেঁষা মেঘালয়ের নিচে আমাদের দুটো উপজেলা। আমাদের উপজেলার যোগাযোগ ব্যবহার অবস্থা খুব খারাপ। আমরা কৃষকদের পানি ব্যবস্থাপনা ঠিক করতে পারিনি এখনো, বিদ্যুৎ ঠিক করতে পারিনি এখনো। এই সার্বিক পরিস্থিতিতেই সাধারণ মানুষ মনে করেছে যে আমাকে ভোট দিলে হয়তো আমি কিছু পরিবর্তনের জন্য কাজ করব। এবং যেহেতু আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে রাজনীতি করেছি সেই ছাত্রলীগ থেকে এখন পর্যন্ত,
বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। এই জন্য মানুষ চিন্তা করেছে যে যেহেতু সে আওয়ামী লীগের লোক, তাকে ভোট দিলে হয়তো এই কাজগুলো তারা আমার কাছ থেকে পাবে এবং আমাকে তারা খুঁজে পাবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান যেভাবে পেয়েছে সেভাবে হয়তো খুঁজে পাবে। এটার জন্যই হয়তো মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত। জি, আপনি কাজ করছেন বলছিলেন। কোন বিষয়গুলোকে আসলে প্রাধান্য দিয়ে কাজ করছেন? দুটি উপজেলা নিয়ে আপনার এই আসনটি গঠিত। দুটি উপজেলার জন্য আসলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন? আমরা একটা বিষয় আমি আপনাকে বলেছি যে আমাদের যোগাযোগ ব্যবস্থার অবস্থা অত্যন্ত খারাপ। আমাদের এখানে টোটাল ১৬০০ কিলোমিটার ভিলেজ রোড রয়েছে আমাদের ২ উপজেলাতে। তার থেকে মাত্র ২৫০ থেকে ৩০০ কিলোমিটার রাস্তা আমরা পাকা করতে পেরেছি। তো এখনো আমাদের প্রায় ১৩০০ কিলোমিটার রাস্তা রয়েছে যেগুলো আমরা এখনো পাকা করতে পারিনি। এদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কারণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া অর্থনৈতিক মুক্তি হওয়া কোনোভাবেই সম্ভব না। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আমাদের এই অঞ্চলের ৫০-৯০ জন মানুষ হচ্ছে কৃষিজীবী। পানি ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অকাল বন্যার কারণে আমাদের এই অঞ্চলের মানুষ সবসময় কষ্ট করে। সবসময় অকাল বন্যায় আমাদের ফসল বিনষ্ট হয়। এটির কারণ হচ্ছে আমাদের একটি বড় নদী রয়েছে নেতাই নদী। এটার বেড়িবাঁধ আমরা বাঁধতে পারিনি। আমাদের কংসের বেড়িবাঁধ আমরা বাঁধতে পারিনি। যার কারণে এখনো প্রকৃতির উপরে নির্ভরশীল আমরা। এই কাজগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বিদ্যুৎ ব্যবস্থার একটা বাজে অবস্থা ছিল আমাদের এখানে। আমাদের ২ উপজেলাতে বিদ্যুতের প্রয়োজন ছিল প্রায় ৩০ মেগাওয়াট। আমরা গত ৩০ বছর ধরে ৭ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে চলছিলাম। এইজন্য আমি আপনার মধ্য দিয়ে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাকে যখন এই ঘটনাটা আমি খুলে বলেছি, উনি আমাকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ বাড়িয়ে দিয়েছিলেন। মানে আমরা এখন ১৯ পাচ্ছি মেগাওয়াট, তারপরে এখনো ১১ মেগাওয়াট ঘাটতি রয়েছে। আমরা ইতিমধ্যেই ৩ টি জায়গা কিনেছি সাবস্টেশন নির্মাণ করবার জন্য বিদ্যুতের। তো সেই ক্ষেত্রে এইটা যদি বিনির্মাণ করতে পারি, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন যে আমাদেরকে ৩০ মেগাওয়াট বিদ্যুতের ব্যবস্থা উনি করে দিবেন। আসলে কৃষি কাজের জন্য বিদ্যুৎ এখন খুব বেশি জরুরি দরকার, কারণ সেচের ব্যাপারটা থেকে যাচ্ছে। এই হচ্ছে বিষয় আরকি। একটু যদি আমি জানি সীমান্ত ঘেঁষা এলাকা সেখানকার চিকিৎসা ব্যবস্থা আসলে কেমন, বা সেক্ষেত্রে যদি পিছিয়ে থাকে সেটি নিয়ে কাজ করছেন কিনা? সীমান্তবর্তী এলাকা হিসেবে হালুয়াঘাট আর ধুবাড়া হচ্ছে ময়মনসিংহ সদর থেকে সবচেয়ে দূরবর্তী দুটো উপজেলা। এখানে ২ উপজেলাতে ৫০ শয্যা বিশিষ্ট দুটো স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেগুলো অবশ্যই আধুনিক স্বাস্থ্যকেন্দ্র না। আমি ১ম এই বলেছি আমাদের হালুয়াঘাট আর ধুবাউড়া একটু অবহেলিতই। যে আমরা আসলে চাইতে পারিনি সরকারের কাছে আমাদের প্রয়োজনটা ওনাদেরকে জানাতে পারিনি। তা আমরা ইতিমধ্যেই জরুরিভাবে মিটিং করেছি এবং সমস্যাগুলোকে ফাইন্ড আউট করেছি। আমরা আগামী সপ্তাহেই হয়তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করব এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা প্রচেষ্টা নিব আশা করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু অত্যন্ত আন্তরিক সাধারণ মানুষের জন্য, আমি বিশ্বাস করি এগুলোর সমস্যাগুলো তুলে ধরলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দিবেন। আমি আশাবাদী। কৃষি ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে, সেক্ষেত্রে আপনি কাজ করছেন বলছিলেন। একটু বিস্তারিত জানতে চাই, সেক্ষেত্রে সেচ ব্যবস্থা আসলে কৃষকরা পর্যাপ্ত পাচ্ছেন কিনা, বা পাহাড়ি ঢলের ক্ষেত্রে ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা, আর যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে? আপনাকে ধন্যবাদ। আমি ১ম এই বলেছি যে হালুয়াঘাট ধুবড় একটি কৃষি প্রধান অঞ্চল। আমরা পাহাড়ের নিচে বসবাস করি। পাহাড়ে যখন বৃষ্টি হয়, এই বৃষ্টি আমাদের ফসল ধুয়ে নিয়ে যায়। এটির কারণ হচ্ছে পাহাড় থেকে নেমে আসা নদীগুলো আছে সেগুলোর আ এগুলো বিলীন হয়ে গেছে। এগুলোকে খুঁজে বের করতে হবে এবং এগুলোকে আ নদীর নাব্যতা ফেরাতে হবে। এটি হচ্ছে ১ম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের পানি ব্যবস্থাপনা ঠিক করবার জন্য আমাদের ২ টা নদীতে, একটা হচ্ছে নেতাই, আরেকটা হচ্ছে কংস। আমাদের বেড়ি বাঁধের ব্যবস্থা করতে হবে। বেড়িবাঁধ যেটি ছিল ৮০-৮১ সনে কংস নদীর উপরে বেড়িবাঁধ নির্মাণ হয়েছিল। এরপরে এই বাঁধের উপরে আর কোনো কাজ করা হয়নি। মানে কেউ হয়তো বলেওনি, যার কারণে কাজটা হয়নি। জায়গায়, জায়গায় বাঁধগুলো ভেঙে গেছে। এটাকে পুনর্নির্মাণ করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটা আ প্রতিশ্রুতি ছিলেন যে আমাদের নেতাই নদীর দুপারে বাঁধ বেঁধে দিবেন। যে
উজান থেকে নেমে আসা পানি যাতে আমাদের নাওয়ার দিকে চলে যায়। এবং এই জন্য আমরা ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডকে সাথে করে নিয়ে আমরা মেজারমেন্ট করে ফেলছি যে কোন কোন কাজগুলো নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে যাব। আর এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে বর্ডার বেল্ট। যেহেতু পাহাড়ি অঞ্চল, প্রায় ২৮০০-২৯০০ হেক্টর জমি আমরা অনাবাদি রাখছি সেচের কারণে। ওখানে গভীর নলকূপ করা যাচ্ছে না। পাহাড়ের মাটির কারণে একটা স্তর পর্যন্ত যাওয়া যায়, এরপর আর পানি খুঁজে পাওয়া যায় না। তো এখানে স্পেশাল কিছু ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য আমরা ইতিমধ্যেই কৃষি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। তাহলে হয়তো এই ৩০০০ হেক্টর প্রায় জমি আমরা বুড়ো বা আমন ধানের ইয়াতে নিয়ে আসতে পারবো। এতে আমাদের কৃষকের উপকার হবে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিদেরকে সাথে নিয়ে ইতিমধ্যেই হালুয়াঘাট ধোবাউড়ার যে নদীগুলো মারা গেছে সেগুলোকে জাগিয়ে তোলার জন্য, অথবা যেগুলো বেদখল হয়ে গেছে সেই জমিগুলোকে, সেই নদীগুলোকে সরকারি দখলে ফিরিয়ে এনে এর নাব্যতা ফিরানো, এই চেষ্টাগুলো আমরা করে যাচ্ছি। আপনার এলাকায় গারো সম্প্রদায়ের বাস এবং খুব কাছাকাছি ভারতের মেঘালয় রাজ্য, এই জায়গাটাতে পর্যটনের একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে পর্যটন স্পট হিসেবে কতটা উপযোগী এই এলাকাটি, এবং আমরা যদি বলি যে আসলে জনবান্ধব বা পরিবেশ বান্ধব পর্যটন স্পট হিসেবে তৈরি করার ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখছি, আমি যখন উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি তখন হালুয়াঘাটে গাবরাখালী নামে একটি স্থানে গারো পাহাড়ের কিছু অংশ আমাদের বাংলাদেশে আছে। সেখানে আমরা উপজেলা পরিষদের অর্থায়নে, আমাদের অর্থায়নে আমরা একটা পর্যটন কেন্দ্র ইতিমধ্যেই গড়ে তুলেছি। আমি যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান তখন ১,৯০,০০,০০০ টাকা দিয়ে আমরা এই পর্যটন কেন্দ্রটা শুরু করেছিলাম। এখন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি, কথা বলছি। আমাদের বেদিকুড়া একটি স্থান রয়েছে ধোবাউড়া উপজেলায়, এখানেও আমরা একটি পর্যটন কেন্দ্র স্থাপন করতে পারি। এবং একটা মজার বিষয় হচ্ছে যে আমরা যেখানে এই সামান্য কিছু টাকা দিয়ে উপজেলা পরিষদে যেহেতু অর্থ কম ছিল এটিকে স্টার্ট করেছিলাম, এখন এখানে ইনকাম সোর্সও বেড়ে গেছে। রাষ্ট্রের রাজস্ব গত বছর আমি শুনতে পেরেছি, আমি যখন উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করে এমপি হলাম তার আগে লাস্ট মিটিং এ আমি শুনেছি ওখানে গত বছরে ইনকামই ছিল প্রায় ৫০ লক্ষ টাকার মতো। তো এখানে যদি সরকার আরো বেশি ইনভেস্ট করে তাহলে হয়তো এই দুইটা পর্যটন কেন্দ্রকে আমরা আরো সুন্দর করতে পারি এবং আরো আকর্ষণীয় করতে পারি। আমরা ইতিমধ্যেই কিছু পরিকল্পনা নিয়েছি যেগুলো নিয়ে আমরা হয়তো পর্যটন মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো, এবং আমি বিশ্বাস করি উনি একবার এই জায়গাটা ভিজিট করলে এটি একটি চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হতে পারে। একেবারে দুর্গম এলাকায় বলা যায় যে অনেকটাই ময়মনসিংহ শহর থেকে বেশ দূরে আপনার এই আসনটি, এবং সীমান্ত ঘেঁষা, যেহেতু এই জায়গাটাতে আসলে সুপেয় পানির কোনো সংকট আছে কিনা? এটি তো আসলে একটি বাস্তব ব্যাপার হয়েই দাঁড়াচ্ছে বাংলাদেশের জন্য। পানির স্তর আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। আগে ২০০-২৫০ ফিটের মধ্যে আমরা পানির সন্ধান পেতাম, এটা এখন ৪০০-৫০০ ফিটের মধ্যে চলে গেছে। আর যেহেতু পাহাড়ি অঞ্চল, সেই ক্ষেত্রে এখানে পানি খুঁজে পাওয়ার সমস্যা। আমরা আমাদের জনস্বাস্থ্য থেকে ইতিমধ্যে কিছু ডিপ সেট কল আমরা স্থাপন করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন পাড়ায়, গ্রামে। এগুলো দিয়ে হয়তো পানির সমস্যা কিছু মিটছে, কিন্তু এই ব্যাপারেও আমরা পদক্ষেপ নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জনস্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলবো এবং আরো বেশ কিছু ডিপ সেট কল আমরা এখানে স্থাপন করলে হয়তো এই সমস্যার সমাধান করা সম্ভব। আমরা একটু কথা বলতে চাই আপনার এলাকাতে অভ্যন্তরীণ কোনো কোন্দল আছে কিনা। অন্যান্য অনেক আসনেই যেটি আমরা দেখি যে সাবেক এমপি এবং বর্তমান এমপির দু দলে বিভক্ত হয়, আপনার ক্ষেত্রে যেটি আমরা শুরুতেই দেখলাম যে খুব পজিটিভ বলছিলেন, যেটি আসলে অভিবাদনযোগ্য। আপনি সাবেক সংসদ সদস্য সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলতেও আসলে রাজি ছিলেন না। একটু জানতে চাই যে আপনার এলাকার অবস্থান কি, এবং আপনি সাবেক এমপি বা তাদের অনুসারীদেরকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চান কিনা। দেখুন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমার আদর্শ মুজিববাদ। আমি জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি। আমি দলের মধ্যে বিভাজন করতে পছন্দ করি না এবং এটা কখনো করিনি আমি।
আমি চেষ্টা করি বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতার সকল পক্ষের শক্তি একসাথে হয়ে আমরা একসাথে কাজ করব। জননেত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্য নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমরা তাকে সাপোর্ট করব এবং আমরা এখান থেকে সকলকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশনের কথা বলেছেন, যে উদ্দেশ্যের কথা বলেছেন, সেগুলো আমরা বাস্তবায়ন করব। দলের মধ্যে বিভেদ কেউ সৃষ্টি করতে চাইলেও আমি সৃষ্টি করতে এটার পক্ষে না। আর একটা কথা জেনে রাখতে হবে আপনাকে, আমি আওয়ামী লীগের মানুষ হওয়ার পরেও সাধারণ মানুষ যেভাবে আমাকে ভোট দিয়েছেন, মানসিকতার পরিবর্তন যদি আমরা সুন্দর মানসিকতা না দেখাতাম, তাহলে কিন্তু মানুষ আমাদেরকে ভোট দিত না। এবং আমরা যেহেতু আওয়ামী লীগের অংশ, আমরা যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিটা করি, আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কিছু সহ্য করে নিতে হয়। একটু সহ্য করে নিলেই সবকিছু সমস্যা সমাধান করা সম্ভব। এবং সর্বোপরি সবকিছুর পরে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সবসময় চূড়ান্ত ছিল, এখনো সিদ্ধান্ত চূড়ান্ত। আমি সংসদ সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় থাকি। আমরা এখানে খুব সুন্দর পরিবেশে প্রশাসনকে সাথে নিয়ে, দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। যেহেতু হালুয়াঘাট এবং ধুবাওড়া অত্যন্ত পশ্চাৎপদ, মানুষ তার মৌলিক অধিকারগুলো পাচ্ছিল না, সেই ক্ষেত্রে মানুষ পরিবর্তনের জন্য আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং আমরা এখন কে আমাদের পক্ষে আছে বিপক্ষে আছে সেটা মুখ্য বিষয় মনে করি না। আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমাদের দলের নেতা আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে সাথে নিয়ে, এবং আমরা এটা করে যাব। এটাই হচ্ছে আমাদের শেষ সিদ্ধান্ত। আমাদের মধ্যে কোনো কোন্দল আমার চোখে পড়ে না, কখনো ছিল না। জি, জনাব মাহমুদুল হক সাইম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য আপনাকে অভিনন্দন এবং শুভকামনা জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, জনপ্রতিনিধি অনুষ্ঠানে আজকের আয়োজনে এতটুকুই। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।